দুই ভাই, যার ভাগ্য সহায় না, টাকা কম, আর জীবন একদম এলোমেলো। সাধারণ মানুষ হয়তো বলবে এটা কিছুতেই কিছু করতে পারবে না, কিন্তু ঠিক সেই মুহূর্তেই মাথায় আসে একটা জোরালো আইডিয়া। শার্লেট মোটর স্পিডওয়ে থেকে কোটি কোটি ডলার চুরি। আজকের ভিডিওতে আমরা দেখব লোগান লাকি, একটা হাইস্ট কমেডি যা বুদ্ধি, অ্যাকশন আর মজার কিছু মোমেন্টে ভরা। আপনারা দেখবেন কিভাবে দুই ভাই আর তাদের বন্ধুর জিনিয়াস প্ল্যান পুরো স্পিডওয়েটাকে উল্টে দেয়। তো চলুন, ঝামেলা কম মজা বেশি, শুরু করে এই দারুণ হাইস্টার গল্প। সিনেমার শুরুতে আমরা জিমি লোগানকে দেখি, যে ক্যালিফোর্নিয়ার একটা রোড টানেলের আন্ডারগ্রাউন্ড কনস্ট্রাকশন সাইটে কাজ করত। হঠাৎ করে ম্যানেজার তাকে চাকরি থেকে বের করে দেয়, কারণ সে জন্মগতভাবে খুঁড়িয়ে হাঁটে, যা সে সিভিতে উল্লেখ করেনি। আর কোম্পানি ইন্স্যুরেন্স পলিসির জন্য এটা নাকি সেফটি ইস্যু। সো চাকরি হারিয়ে জিমি ভীষণ হতাশ হয়ে পড়ে। এরপর সে তার বোন ম্যালির কাছে যায়, কারণ তার মেয়ে স্যান্ডির গানের রিহার্সাল আছে ভেবে সে তাকে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু সে ভুলে গিয়েছিল যে রিহার্সাল আসলে আগের দিনই হয়ে গেছে। স্যান্ডি এখন তার মা ববি এবং সৎ বাবা মুডির সাথে থাকে, কারণ কয়েক বছর আগে জিমি ও ববি ডিভোর্স হয়েছে। ববি জানায় তার বাড়ি বিক্রি করে অনেক দূরের শহরে চলে যাবে। এতে জিমি চিন্তায় পড়ে যায়, কারণ এত দূরে গেলে সে নিয়মিত আসলে মেয়ের সাথে দেখা করতে পারবে না, কিন্তু আর্থিকভাবে দুর্বল হওয়ায় সে কিছুই করতে পারে না। হতাশ হয়ে জিমি তার ভাই ক্লাইডের বাড়ে যায়। ক্লাইড আগে ইউএস মিলিটারিতে ছিল এবং ইরাক যুদ্ধে তার একটা হাত হারায়। বাড়ে কিছু লোক তার শারীরিক সমস্যা নিয়ে মজা করতে থাকে। তাদের মধ্যে ম্যাক্স নামের একজন ছিল, যে বিখ্যাত রেসিং সিরিজ নাসকার এর একটি টিমের মালিক। সেও তার লোকজন ক্লাইডকে অপমান করলে জিমি মারামারি শুরু করে দেয়। পরে ক্লাইড রাগের মাথায় ম্যাক্সের দামি গাড়িতে অ্যালকোহলের বোতল ছুঁড়ে মারে এবং আগুন লাগিয়ে দেয়। ম্যাক্স বাইরে এসে নিজের জ্বলতে থাকা গাড়ির ভিডিও করতে থাকে। গাড়িতে আগুন লাগার পর ম্যাক্স ভিডিও করে প্রমাণ রাখছিল যাতে ক্লাইডের বিরুদ্ধে মামলা করতে পারে, কিন্তু জিমি দ্রুত বাইরে এসে সবার ফোন কেড়ে নিয়ে আগুনে ফেলে দেয়। ফলে কোনো প্রমাণই থাকে না। এরপর দুই ভাই জিমির বাসায় ফিরে আসে। সেখানে জিমি জানায় যে সে অনেকদিন ধরে বড় একটা ডাকাতি পরিকল্পনা করছে। জিমি আগে শার্লেট মোটর স্পিডওয়েতে কনস্ট্রাকশনে কাজ করেছিল এবং এই রেসিং ট্র্যাকে নিয়মিতভাবে নাসকার সহ বিভিন্ন জনপ্রিয় রেস অনুষ্ঠিত হয়। কাজের সময় সে খেয়াল করে যে দর্শকদের টিকিট ও অন্যান্য আয়ের সব টাকা বিশেষ পাইপলাইনের মাধ্যমে সরাসরি একটা গোপন ভল্টে জমা হয়, আর সে পাইপগুলো টানেলের ভেতর দিয়ে আছে। এখান থেকে তার মাথায় ভল্ট লুট করার আইডিয়াটা আসে। ক্লাইডও প্ল্যানে রাজি হয়, কারণ তাদের আর্থিক অবস্থা খুবই খারাপ, কিন্তু এত হাই সিকিউরিটি জায়গায় ডাকাতি করতে হলে দক্ষ টিম দরকার। স্পিডওয়ের নিজস্ব নিরাপত্তা বাহিনী ও জেল পর্যন্ত আছে, তাই তারা জেলের ভিতরে গিয়ে জো ব্যাংয়ের সাথে দেখা করে। সে একজন ভল্ট ভাঙার এক্সপার্ট, তবে বর্তমানে জেল খাটছে এবং তার সাজা শেষ হতে আরও 5 মাস বাকি। জো প্রশ্ন তোলে জেলে থেকে সে কিভাবে ডাকাতিতে অংশ নেবে। তখন জিমি জানায় তার এমন একটা পরিকল্পনা আছে যাতে জোকে সাময়িকভাবে জেল থেকে বের করে হাইস্ট করিয়ে আবার গোপনে জেলে ফিরিয়ে আনা হবে। জো রাজি হয়, তবে শর্ত দেয় তার দুই ভাই স্যাম ও ফিশ কেউ টিমে নিতে হবে। স্যাম ও ফিশ প্রথমে রাজি না হলেও শেষ পর্যন্ত ভাইয়ের অনুরোধে সম্মত হয়। ফিশ কম্পিউটার এক্সপার্ট হওয়ায় সে টিমের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠে। পরে জো তাদের বেয়ার নামে একজনের কাছ থেকে একটা বিশেষ ব্যাগ সংগ্রহ করতে বলে, যা তারা নিয়ে আসে। এদিকে প্ল্যান অনুযায়ী ক্লাইড ইচ্ছা করে একটা দোকানের ভেতর গাড়ি ঢুকিয়ে দেয় যাতে তাকে গ্রেফতার করা হয়। সাবেক ইউএস সৈনিক হওয়ায় বিচারক তাকে মাত্র 90 দিনের সাজা দেন এবং তাকে ঠিক সেই জেলে পাঠানো হয় যেখানে জো আছে। বোঝাই যাচ্ছে এটা পুরোটাই সাজানো পরিকল্পনার অংশ। এদিকে পুরো প্ল্যানের নেপথ্যে নীরবে কাজ করে যাচ্ছে ম্যালি। জেলের সাপ্লাই ভ্যানকে দূর থেকে অনুসরণ করে সে নিখুঁত মার্জক নিয়ে রাখে। প্রতিটা ইঞ্চি যেন ভবিষ্যতের পালানোর রাস্তা তৈরি করেছে। অন্যদিকে জিমি একটা ট্রাকের ব্যবস্থা করে এবং পথে দেখা হয় তাদের পুরনো সহপাঠী সিলভিয়ার সাথে। সিলভিয়া এখন একটা মোবাইল মেডিকেল ভ্যান চালান। ছোট্ট সেই ভ্যানের ভেতরেই সাজানো অস্থায়ী হাসপাতাল। জিমির আঘাতে চিকিৎসা করতে গিয়ে সে তাকে টিটানাস শট দেয়। মুহূর্তটা ছিল নরম আর মানবিক। এই কঠিন পরিকল্পনার মাঝেও জিমির চোখে একটু আলোর ঝলক দেখা যায়, তবে কাজ বাকি, তাই আবেগ পেছনে ফেলে সে এগিয়ে যায়। ম্যালির তেলাপোকার রং করার অদ্ভুত কাজটাও তখনও রহস্য। ঠিক সেই সময়ে জিমির সাবেক ম্যানেজার জানায় যে কনস্ট্রাকশন কাজ নির্ধারিত সময় আগেই শেষ হয়ে যাচ্ছে, অর্থাৎ তাদের ছদ্মবেশী সুযোগটা ফুরিয়ে আসছে। জিমির সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নেয় হায়েস্ট 1 সপ্তাহ এগিয়ে নিতে হবে। বাট সমস্যা হলো সেদিনই শার্লক মোটর স্পিডওয়েতে বছরের সবচেয়ে বড় রেস, যেখানে নাসকারের বিশাল আয়োজন থাকে। হাজারো দর্শক, টাইট সিকিউরিটি, ঝুঁকি আকাশ ছোঁয়া। তবু জিমের চোখে এক ধরনের অদম্য আত্মবিশ্বাস থাকে। পরিকল্পনার অংশ হিসেবে ম্যালি বটে কাজ করা গ্লিমার জন্মদিনে অজ্ঞাত পরিচয় একটা কেক পাঠায়। গ্লিমা আনন্দে কেক কাটে, কিন্তু হঠাৎ গাড়ি দুর্ঘটনার ঝামেলা এড়িয়ে পড়ে।
সে দেরি করে ফেলে আর ঠিক 5:30টায় ভল্টের দরজা স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। কেকটি থেকে যায় ভেতরে। রাতের অন্ধকারে জিমি ও তার পুরো দল টানেলে ঢুকে রঙিন তালাবকটে ছেড়ে দেয় নির্দিষ্ট পাইপে। পরদিন কেকের ওপর রঙিন তালাবকর হানা দেখে ভল্টে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যবস্থা হয়। পরিষ্কার করতে আসে সেই স্যাম ও ফিশ যারা ফোনে জানায় কোন রঙের তালাপোকা কোথায় ছিল। এই তথ্য থেকে জিম বুঝে ফেলে কোন পাইপ সরাসরি টাকার ভল্টে পৌঁছায়। নিঃশব্দে নিখুঁতভাবে তার মাঝি ট্রেগে ফেলে অদৃশ্য সোনার রাস্তা। এদিকে জেলের ভেতরে আরেক নাটক। জো অসুস্থতার ভান করে ওয়ার্ডেনের সামনে বমি করে বসে। তাকে মেডিকেল রুমে নেওয়া হয়। সুযোগ বুঝে ক্লায়েন্ট কর্মচারী ছদ্মবেশে হাজির হয়। বাথরুমে নেওয়ার অজুহাতে তারা ভেতরে দরজা খুলে ফেলে। একটা একটা করে নিরাপত্তার স্তর পেয়ে যায়। স্টোররুম থেকে আঁকিয়ে বানানো কাঁচের বাক্স বের করে তারা সেটি প্রিজন ভ্যানের নিচে আটকে ভেতরে লুকিয়ে পড়ে। ভ্যান জেল ছেড়ে বেরিয়ে যায়, অথচ কেউই টের পায় না। পেট্রোল পাম্পে রাখার গাড়ি থামার সাথে সাথে উত্তেজনা চরমে ওঠে, কারণ এখন তারা জেলের সীমানা ছাড়িয়ে গেছে। সামনে অপেক্ষা করছে সেই দুঃসাহসিক হাইস্ট যেখানে ভুলের কোনো সুযোগই নেই, শুধু নিখুঁত সময় আর ঠান্ডা মাথার খেলা। ঠিক পেট্রোল পাম্পে ভ্যান থামার মুহূর্তেই জো আর ক্লাইড সুযোগটা লুফে নেয়। তারা চুপি চুপি নিচ থেকে বেরিয়ে আরেকটা পাশের গাড়িতে উঠে পড়ে। স্টিয়ারিংয়ে অপেক্ষা করছিল ম্যালি। গাড়িটা সে চতুরতার সাথে মুজির কাছ থেকে চুরি করে এনেছে। রাস্তায় একটা পুলিশ চেকপোস্ট করতেই তারা নতুন চাল চালায়। ফেক কমপ্লেন করে পুলিশকে ব্যস্ত করে রাখে আর সেই ফাঁকে দ্রুত গতিতে এলাকা ছেড়ে দেয়। ওদিকে জেলের ভেতরে আগে থেকে ভাড়া করা কয়েদিরা পরিকল্পনা মতো বিশৃঙ্খলা শুরু করে। মারামারি, চিৎকার, অদ্ভুত সব দাবি, ওয়ার্ডেন রেড অ্যালার্ট জারি করতে বাধ্য হয়। সব গার্ড দাঙ্গা থামাতে ব্যস্ত হয়ে পড়ে। ফলে জো আর ক্লাইডের গায়েব হওয়া যাওয়া চাপা পড়ে যায়। এদিকে স্যাম আর ফিশ শহরের একটা সার্ভার উড়িয়ে দেয় বিস্ফোরণে। ফলে রেস দেখতে আসা দর্শকদের কার্ড পেমেন্ট বন্ধ হয়ে যায়। সবাই বাধ্য হয়ে ক্যাশে টাকা দেয়। ফলে ভল্টে জমা হওয়া নগদের পরিমাণ হঠাৎ করেই বেড়ে যায়। একটা নিখুঁত হিসাবি চাল। রেস শুরু হতেই জো আর ক্লাইড অদ্ভুত সব জিনিস কিনতে বের হয়। ব্লিচ, গামি বিয়ার, লবণ। ক্লাইডও বুঝতে পারে না, কিন্তু জোর মাথায় চলছে রসায়নের খেলা। ভল্টের সিস্টেমটা ছিল অত্যাধুনিক। ক্যাশ কাউন্টার থেকে বিশেষ ডোরে টাকা ভরে পাইপের মাধ্যমে সরাসরি ভল্টে পাঠানো হয়। তার নিজের নিজ থেকে খুলে ফেলা টাকা আবার ফিরে আসে। নিরাপত্তা ছিল টাইট, কিন্তু জো বিজ্ঞান দিয়ে ফাঁক খুঁজে বের করে। বেসমেন্টে ঢুকে জো ব্লিচ, গামি গিয়ার আর লবণ মিশিয়ে এত শক্তিশালী কেমিক্যাল রিয়াকশন তৈরি করে। মিশ্রণটি পাইপের ভেতরে ঢোকানোর কয়েক সেকেন্ড পরে বিস্ফোরণ হয়। পাইপের মুখ স্থায়ীভাবে খুলে যায়। অটোমেটিক সিস্টেম বিকল। এখন ভল্ট সরাসরি তাদের নাগালে। ফিশ আর স্যাম আগে থেকে ভ্যাকিউম টিউব প্রস্তুত করেছিল। সেই টিউব দিয়ে তারা ভল্টের ভেতর থেকে নগদ টাকা টেনে বের করতে থাকে। একের পর এক ময়লার ব্যাগে ভরে দেয় নোট। কিন্তু মাঝখানে গন্ডগোল। ক্লাইড ভুল করে ভ্যাকিউম রিভার্স করে দেয় আর তার নকল হাত টিউবের ভেতরে আটকে যায়। মুহূর্তের জন্য বিশৃঙ্খলা তৈরি হলেও জিমি আর জো পরিস্থিতি সামলে নেয়। টাকা ভর্তি ব্যাগ ময়লার গাড়িতে তুললে তারা বেরোতে থাকে। এদিকে গার্ডরা পাইপ থেকে ধোঁয়া উঠতে থেকে সন্দেহ করে। চেক করতে এলে সামনে দিয়ে ফিশ আর স্যাম ময়লার ব্যাগ দিয়ে নিয়ে চলে যায়। কারো কোনো সন্দেহ হয় না। অন্যদিকে একটা রুমে বসে জিমির বন্ধু আল সিগারেট টানতে গার্ডদের মনোযোগ আটকে রাখে, যেন ধোঁয়ার উৎস ওইটাই মনে হয়। শেষে গেট খুলতে গিয়ে বিপদ হয়। জিমি গার্ডদের চোখে পড়ে, কিন্তু তাতে আসলে ওয়ার্কার ভেবেই ছেড়ে দেয়। সে ফিরে এসে গেট খুলতে সাহায্য করে। অবশেষে দেখা যায় যে পুরো ভল্ট খালি করে তারা বেরিয়ে আসে। বেরোনোর আগে পাইপগুলো আগের মতো ঠিক করে দেয়, যাতে কোনো চিহ্ন বোঝা না যায়। বাইরে এসে জিমি গাড়িতে টাকা তুলছে। ঠিক তখনই ক্লাইডার জোর সামনে পড়ে ম্যাক্স, যার সাথে আগে ঝামেলা হয়েছিল। সুযোগ বুঝে তারা তাকে ভালো মতো পিটিয়ে সরে পড়ে। ম্যালি এসে সবাইকে তুলে নেয়। আর সবকিছু শেষে অগণিত টাকার ব্যাগ পেছনে রেখে জিমি ছুটে যায় তার মেয়ের গানের প্রতিযোগিতা দেখতে। জেলের ভেতরে তখন পুরো দাঙ্গা অবস্থা। কয়েদিরা সিসিটিভি ক্যামেরায় ঢেকে দেয়, চারিদিকে জিনিসপত্র ছড়িয়ে অবরোধ তৈরি করে। এরপর একটা ডাস্টবিনে আগুন লাগিয়ে ফায়ার অ্যালার্ম বাজানো হয়। জেল কর্তৃপক্ষ বাধ্য হয়ে ফায়ার সার্ভিস ডাকে। আর এটাই ছিল জিমির মাস্টার প্ল্যানের গুরুত্বপূর্ণ অংশ। কারণ জো আর ক্লাইডকে হাইট শেষে আবার জেলেই তো ফিরতে হতো, না হলে সন্দেহ সরাসরি তাদের ঘাড়ে আসতো। ফায়ার ট্রাক ঢুকতেই তারা সুযোগ নিয়ে গাড়িতে উঠে পড়ে এবং আগুন নেভানোর অজুহাতে আবার জেলের ভেতরে প্রবেশ করে। ভেতরে ঢুকে দ্রুত পোশাক বদলে সাধারণ কয়েদিদের ভিড়ে মিশে যায়। ফায়ার সার্ভিস এসে দেখে সামান্য আগুন, অপ্রয়োজনীয় এক হুলস্থুল অবস্থা। অথচ এর আড়ালে ইতিহাসের এক নিখুঁত পাল্টাপালানোর ঘটনা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। এদিকে জিমি পৌঁছে যায় তার মেয়ে স্যান্ডির গানের অনুষ্ঠানে। স্যান্ডি অন্য গান গাওয়ার কথা থাকলেও বাবাকে দেখে তার প্রিয় গানটি গেয়ে ওঠে। ছোট্ট কণ্ঠে আবেগ ভরা সেই পরিবেশই পুরো হলকে নিয়োগ করে দেয়।
দর্শকরাও গলা মেলায়। শেষ পর্যন্ত সে প্রতিযোগিতায় জিতে যায়। হাইস্টের উত্তেজনার পর এই দৃশ্যটা যেন ছিল এক নির্মল শান্তির মুহূর্ত। কিন্তু এরপর জিমি এমন কিছু করে যে সবাইকে অবাক করে দেয়। হাইস থেকে পাওয়া টাকার বড় অংশ সে একটা গ্যাস স্টেশনের সামনে রেখে অজ্ঞাত নম্বর থেকে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে টাকা উদ্ধার করে। সে ইচ্ছা করে বেশিরভাগ অর্থ ফিরিয়ে দেয়, কারণ এতে আয়োজকরা টাকা ফিরে পেয়ে বড় তদন্তে না যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তবুও তদন্তের দায়িত্ব নেয় ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। এজেন্ট সারা ঘটনার খুঁটিনাটি খতিয়ে দেখতে শুরু করে। হাসপাতালে ভর্তি ম্যাক্স দাবি করে ক্লাইডি তাকে মারধর করেছিল এবং সন্দেহজনক আচরণ করছিল। তবে তার ড্রাইভার ডেটন সাক্ষ্য দিতে অস্বীকার করে, কারণ রেসের দিন তাদের নিজেদের মধ্যে বড় ঝামেলা হয়েছিল। ডেটন ইচ্ছা করেই ম্যাক্সকে সাহায্য করে না। সারা খুঁজে বের করে সে জিমি ও ক্লাইড কিছুদিন আগে জোর সাথে জেলে দেখা করেছিল। এরপর ক্লাইড ইচ্ছাকৃতভাবে জেলে যায়। সন্দেহের লাইন তৈরি হলেও জেলের ওয়ার্ডেন আত্মবিশ্বাসী। তার নিরাপত্তা ব্যবস্থায় কেউ ঢুকে আবার বেরিয়ে এসে ফিরে যেতে পারে এটা সে বিশ্বাসই করতে চায় না। ফলে শক্ত প্রমাণের অভাবে তদন্ত চলে থাকে। 3 মাস পর ক্লাইড মুক্তি পায় এবং বাড়িতে ফিরে একটা টাকা ভর্তি ব্রিফকেস খুঁজে পায়। অর্থাৎ জিমি পুরো টাকা ফেরত দেয়নি, নিজেদের অংশ আলাদা রেখেছিল। অন্যদিকে ওয়ার্ডেন জোকে জিজ্ঞাসাবাদ করে, এমনকি মারধরও করে, কিন্তু জো মুখ খুলে না। স্পিডওয়ের প্রেসিডেন্টও সন্তুষ্ট, কারণ ফেরত পাওয়া অর্থ ইন্স্যুরেন্স মিলিয়ে তাদের কোনো ক্ষতি হয়নি। জিমির অ্যালিবাই ছিল শক্ত। ডাকাতির সময় সে মেয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিল। প্রমাণের অভাবে 6 মাস পর মামলা বন্ধ হয়ে যায়। জিমি যদি পুরো টাকা রেখে দিত, তদন্ত কখনোই থামতো না। তার কৌশল ছিল এমন, সবাইকে সন্তুষ্ট রেখে নিজেও লাভবান হওয়া। 6 মাস পর জো জেল থেকে বেরিয়ে ক্লাইডের সাথে দেখা করে। সে ভাবে জিমি হয়তো সব টাকা ফেরত দিয়েছে, তাই নিজের ভাগ পায়নি। হতাশ হয়ে বাড়ি ফেরে। কিন্তু একদিন দরজায় কড়া নাড়ার শব্দ পেয়ে বাইরে এসে দেখে কেউ নেই, শুধু একটি শাবল পড়ে থাকতে দেখে। সন্দেহ জাগে। উঠোনে খুঁড়োখুঁড়ি করে সে মাটির নিচে লুকানো টাকা ভর্তি ব্যাগ খুঁজে পায়। অর্থাৎ জিমি কাউকে ঠকায়নি। যাদের সাহায্যে দুঃসাহসিক হাইস্ট সফল করেছে, সবার প্রাপ্য সে গোপনে পৌঁছে দিচ্ছে। জো একা নয়, তার 2 ভাই স্যাম ও ফিশও নিজেদের প্রাপ্য অংশ পেয়ে যায়। এমনকি সিলভিয়ার ভ্রাম্যমাণ হাসপাতালের জন্য হঠাৎ করে বড় অঙ্কের একটা ডোনেশনও আসে। বোঝাই যায় যে পেছনে ছিল জিমের নীরব হাত। যে গ্লিমার জন্মদিনে কেক পাঠানো হয়েছিল, তাকেও গোপনে টাকা পাঠানো হয়। অর্থাৎ এই হাইস্টে যারা ছোট বড় যেভাবেই সাহায্য করেছে, জিমি কাউকেই ভুলে যায়নি। সব হিসাব চুকিয়ে এক সন্ধ্যায় সবাই আবার জড়ো হয় ক্লাইডের বারে। হাসি, গল্প, গ্লাসের ঠুকাঠুকিতে ভরে ওঠে পরিবেশ। এদিকে জিমি ও সিলভিয়ার সম্পর্ক ধীরে ধীরে গভীর হয়। অন্যদিকে ম্যালি আর জোর মধ্যেও এক ধরনের কাছাকাছি আসা শুরু হয়, যেন ঝুঁকিপূর্ণ সেই অভিযানের রেশ এখনও সম্পর্কের উষ্ণতায় বদলে গেছে। কিন্তু ঠিক তখনই বারের দরজা ঠেলে ভেতরে ঢুকে FBI এজেন্ট সারা। লোগান লাকির শেষ মুহূর্তে এই উপস্থিতি যেন নতুন উত্তেজনার ইঙ্গিত দেয়। ক্লাইড যাকে সাধারণ কাস্টমার ভেবে ড্রিঙ্ক পরিবেশন করে, কিন্তু দর্শক জানে খেলা এখনো পুরোপুরি শেষ হয়নি। এভাবেই গল্পটি শেষ হয় এক অদ্ভুত, শান্ত অথচ অস্বস্তিকর টোনে। আইন হয়তো প্রমাণ পায়নি, সবাই যাতে প্রাপ্য পেয়েছে, জীবনে আবার স্বাভাবিক ছন্দে ফিরে যায়, কিন্তু কোথাও যেন প্রশ্নটা থেকে যায়, এই ব্যয় কি সত্যি থেমে যাবে, নাকি ভবিষ্যতে আবার নতুন খেলা শুরু হবে? এই খোলা প্রশ্নের মাঝে সিনেমার পর্দা নামতে থাকে। একটা নিখুঁত হিসাবই তবু হৃদয় ছোঁয়া হাইস্টের গল্প শেষ হয়, কিন্তু সম্ভাবনার দরজা খোলাই থাকে। তো ভিডিওটা কেমন লাগবে অবশ্যই জানাবেন। আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। You Logans mustn't be as simple-minded as people say. People say that.